ইজি ফিজিক্স বই থেকে পরীক্ষার জন্য আমরা বেশ কিছু শর্ট কোয়েশ্চেন সমাধান করব। এই প্রশ্নগুলো তোমাদের যেমন সৃজনশীলের ক খতে আসতে পারে, তেমনিভাবে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আকারেও আসতে পারে। সুতরাং বুঝতেই পারতেছো এই প্রশ্নগুলো বা এই ক্লাসগুলো কতটা গুরুত্বপূর্ণ। সেই ক্লাসগুলা যদি আরও ভালোভাবে প্র্যাকটিস করতে চাও, তাহলে টেক্সট বই হিসেবে বা বই হিসেবে তোমরা বাজার থেকে ইজি ফিজিক্স বইটা সংগ্রহ করে নিতে পারো। প্রথম প্রশ্নটা হচ্ছে, সার্বজনীন ধ্রুবক নয়, ভার্নিয়ার ধ্রুবক সার্বজনীন ধ্রুবক নয় কেন? ভার্নিয়ার ধ্রুবকের মান পরিবর্তনশীল হওয়ায় ভার্নিয়ার ধ্রুবক সার্বজনীন ধ্রুবক নয়। যে সকল ধ্রুবকের মান সর্বদা সমান বা একই, অর্থাৎ কখনো পরিবর্তিত হয় না, তাদেরকে সার্বজনীন ধ্রুবক বলে। স্লাইড ক্যালিপাসের ক্ষেত্রে মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেল এক ভাগ কতটুকু ক্ষুদ্রতর, তাকে ভার্নিয়ার ধ্রুবক বলে। এখানে ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য এস, ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা এন, ভার্নিয়ার ধ্রুবক ভিসি সমান এস বাই এন, যার এন এর মান ভিন্ন স্লাইড ক্যালিপাসে ভিন্ন হওয়ায় ভার্নিয়ার ধ্রুবকের মান একই রকম নয়, তাই ভার্নিয়ার ধ্রুবক সার্বজনীন ধ্রুবক নয়। এখন প্রথম কথা হচ্ছে, সার্বজনীন ধ্রুবক কাকে বলে? যেই ধ্রুবকটা সবসময় কনস্ট্যান্ট থাকবে, যেমন মহাকর্ষীয় ধ্রুবক। এটা কিন্তু যেইখানেই যাওয়া হয়, যেই পরিস্থিতিতেই যাওয়া হোক না, এটা সবসময় ফিক্সড, এই জন্য এটাকে সার্বজনীন ধ্রুবক বলে। কিন্তু ভার্নিয়ার ধ্রুবকের ক্ষেত্রে এটা প্রত্যেকটা স্কেলের জন্য কিন্তু সমান না। কোনো স্কেলের ক্ষেত্রে ভার্নিয়ার ধ্রুবক 0.1, কোনো স্কেলে ভার্নিয়ার ধ্রুবক 0.05। যেহেতু স্কেল অনুসারে ভার্নিয়ার ধ্রুবকের মান পরিবর্তিত হয়, তাই এটা সার্বজনীন ধ্রুবক নয়। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, ভার্নিয়ার ধ্রুবকের মান নির্দিষ্ট নয়, ব্যাখ্যা করো। ভার্নিয়ার ধ্রুবক হলো একটি যন্ত্রের ক্ষুদ্রতর পরিমাপযোগ্য মান। এটি প্রধান স্কেল ভার্নিয়ার স্কেলের গঠনের উপর নির্ভর করে। এক যন্ত্রের 10টি ভার্নিয়ার ভাগ সমান 9 মিলিমিটার, আবার অন্য যন্ত্রে 20টি ভার্নিয়ার 20টি ভাগ সমান 19 মিলিমিটার। ফলে ভিন্ন ভিন্ন যন্ত্রে ধ্রুবকের মান ভিন্ন ভিন্ন হয়। যেহেতু ভিন্ন ভিন্ন যন্ত্রে স্কেলের গঠন ও ভাগ সংখ্যা আলাদা হয়, সেহেতু ভার্নিয়ার ধ্রুবক একটি নির্দিষ্ট মান থাকে না, এটি যন্ত্রভেদে পরিবর্তিত হয়। মানে কেন তোমার হচ্ছে যে ভার্নিয়ার ধ্রুবক আমরা বের করার জন্য সূত্র ব্যবহার করি কি, এস বাই এন। এই যে এন এর মান এক একটা স্কেলে এক এক রকম হয় বলে, কখনো 10 হয়, কখনো 20 হয়। এই যে এক একটা স্কেলে এক এক রকম হয় বলে ভার্নিয়ার ধ্রুবক পরিবর্তিত হয়। 3 নম্বর প্রশ্ন, তারের ব্যাস পরিমাপে স্লাইড ক্যালিপাস অপেক্ষা স্ক্রু গজ অধিকতর গ্রহণযোগ্য, ব্যাখ্যা করো। স্লাইড ক্যালিপাস, স্ক্রু গজ উভয় যন্ত্রের জন্য কোনো বস্তুর দৈর্ঘ্য বা ব্যাস নির্ণয়ের সূত্রগুলো নিম্নরূপ। স্লাইড ক্যালিপাসের ক্ষেত্রে প্রকৃত দৈর্ঘ্য সমান মূল স্কেলের পার্ট প্লাস হচ্ছে ভার্নিয়ার সমাপতন ইনটু হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক, এবং স্ক্রু গজের ক্ষেত্রে প্রকৃত দৈর্ঘ্য সমান হচ্ছে রৈখিক স্কেল পার্ট প্লাস হচ্ছে বৃত্তাকার স্কেল পার্ট ইনটু হচ্ছে ন্যূনাঙ্ক। অর্থাৎ ভার্নিয়ার স্কেল দিয়ে কিভাবে ক্যালকুলেশন করতে হয় এবং স্ক্রু গজ দিয়ে কিভাবে ক্যালকুলেশন করতে হয়, সেটা আমরা এখানে সূত্র দুটো লিখলাম। এখন উভয় যন্ত্রের সাহায্যে কোনো তারের ব্যাস পরিমাপের ক্ষেত্রে দেখা যায় যে উভয় ক্ষেত্রে মূল স্কেলের পাঠ রৈখিক স্কেল পাঠের মান একই হবে এবং অন্যান্য রাশিগুলোর মান ভিন্ন হবে। যেহেতু ভার্নিয়ার ধ্রুবক ন্যূনাঙ্ক হচ্ছে যথাক্রমে স্লাইড ক্যালিপাস ও স্ক্রু গজের সাহায্যে নির্ণয়যোগ্য সবচেয়ে ক্ষুদ্রতম দৈর্ঘ্য, তাই দুই রাশির মধ্যে যার মান ক্ষুদ্রতর তার সাহায্যে তারের ব্যাস সূক্ষ্মভাবে নির্ণয় করা সম্ভব হবে এবং পরিমাপ অধিকতর গ্রহণযোগ্য হবে। আমরা জানি স্লাইড ক্যালিপাসে ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান ডিভাইডেড ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা। ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা এবং স্ক্রু গজের ন্যূনাঙ্ক, স্কেলের মোট ভাগ সংখ্যা এবং স্ক্রু গজের ন্যূনাঙ্ক। এবার হচ্ছে তোমার হচ্ছে স্ক্রু গজ দিয়ে আমরা কিভাবে হচ্ছে যে নির্ণয় করতে পারি, সেটা হচ্ছে পিচ ডিভাইডেড হচ্ছে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। ধরা যাক যন্ত্র দুটির মধ্যে মূল স্কেলের পার্ট ও পিচ উভয়ের মান হচ্ছে 1 মিলিমিটার। স্লাইড ক্যালিপাসে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা 100, তাহলে এই ক্ষেত্রে ভার্নিয়ার ধ্রুবক আসবে হচ্ছে স্লাইড ক্যালিপাসের ক্ষেত্রে হচ্ছে মান 10 এবং স্ক্রু গজের ক্ষেত্রে হচ্ছে 100। তাহলে স্লাইড ক্যালিপাসের ক্ষেত্রে ধ্রুবকটা আসবে হচ্ছে 1/10 সমান হচ্ছে 0.1 মিলিমিটার, কিন্তু অন্যদিকে স্ক্রু গজের ক্ষেত্রে আসবে হচ্ছে 0.01 মিলিমিটার। দেখা যাচ্ছে যে স্ক্রু গজের লঘিষ্ঠ গুণনের মান স্লাইড ক্যালিপাসের ভার্নিয়ার ধ্রুবক অপেক্ষা ক্ষুদ্রতর, সুতরাং তারের ব্যাস পরিমাপে স্লাইড ক্যালিপাস অপেক্ষা স্ক্রু গজ অধিকতর গ্রহণযোগ্য। এখানে বহুত গল্প দেখানো হয়েছে, এত গল্প তোমার হচ্ছে ইম্পর্টেন্ট না। এখানে মূল বিষয়টা যে স্ক্রু গজ দিয়ে কেন আমরা অধিকতর সূক্ষ্মভাবে পরিমাপ করতে পারি, এটা হচ্ছে যেই স্কেল যত ক্ষুদ্রতর মান পরিমাপ করতে পারে সেই স্কেল দ্বারা ততটুকু সূক্ষ্মভাবে পরিমাপ করা যায়। এটা হচ্ছে প্রথম কথা। এখন কোন স্কেল দিয়ে কতটুকু ক্ষুদ্রতম পরিমাপ করা যায়, এটা নির্ভর করে ভার্নিয়ার ধ্রুবক আর ন্যূনাঙ্কের উপরে। যেহেতু ন্যূনাঙ্কের মান ভার্নিয়ার ধ্রুবকের থেকে অনেক বেশি ছোট হয়, যেমন উদাহরণে আমরা দেখেছি যে ভার্নিয়ার ধ্রুবক আসতেছে 0.1 কিন্তু ন্যূনাঙ্ক আসতেছে হচ্ছে 0.01। যেহেতু ভার্নিয়ার ধ্রুবকের থেকে ন্যূনাঙ্ক অনেক বেশি ছোট, তাই স্ক্রু গজ দিয়ে অধিকতর সূক্ষ্ম পরিমাপ করা সম্ভব হয়। তাহলে মূল বিষয়টা কি, যে স্কেল দিয়ে যত ক্ষুদ্রতম পরিমাপ করা যায় সেই স্কেল তত অধিকতর নির্ভুলভাবে পরিমাপ করতে পারে। যেহেতু ন্যূনাঙ্ক
তোমার স্লাইড ক্যালিপাসের থেকে অধিকতর সূক্ষ্ম হয় বা ভার্নিয়ার ধ্রুবকের থেকে অধিকতর ছোট হয়, তাই আমরা স্ক্রু গজ দিয়ে অধিক সূক্ষ্মভাবে পরিমাপ করতে পারি। 4 নম্বরের ক্ষেত্রে বলা হলো পদার্থবিজ্ঞানের শাখাগুলো কি কি। এই যে এখানে 10টা শাখা দেয়া আছে, এই 10টা শাখা হচ্ছে তোমরা ভালো করে মুখস্থ করে নিবা। যদি এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, কিন্তু হচ্ছে তোমার কনসেপ্ট ক্লিয়ারের জন্য এই সূত্রগুলো হচ্ছে মানে এই রাশিগুলোর মান হচ্ছে ভালো করে মনে করে নিবা বা মুখস্থ করে নিবা। যুক্তিতর্ক, পরীক্ষা নিরীক্ষা এবং পর্যবেক্ষণ, এই 3টি পদ্ধতির কোনটিকে তুমি বিজ্ঞান গবেষণার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করো? যুক্তিতর্ক, পরীক্ষা নিরীক্ষা এবং পর্যবেক্ষণ, এই 3টি পদ্ধতির মধ্যে আমি পর্যবেক্ষণ সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করি। বিজ্ঞানের আসল বিষয় হচ্ছে দৃষ্টিভঙ্গি, আর মানুষের দৃষ্টিভঙ্গির উৎকর্ষ সাধিত হয় পর্যবেক্ষণের মাধ্যমে। দীর্ঘদিন পাখির উড়া পর্যবেক্ষণ করেই লিওনার্দো দা ভিঞ্চি উড়োজাহাজের মডেল তৈরি করে। ওমর খৈয়াম দীর্ঘ 30 বছর মহাকাশ পর্যবেক্ষণ করে নিখুঁতভাবে বছরের ব্যাপ্তি নির্ণয় করেন। বিজ্ঞানের বড় বড় আবিষ্কারের সূচনাই ঘটে পর্যবেক্ষণের মধ্য দিয়ে। পরবর্তী সময় যুক্তিতর্ক, পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে তাকে প্রতিষ্ঠিত করা হয়। পরীক্ষা নিরীক্ষার একটি অংশ পর্যবেক্ষণ, তাই আমি মনে করি পর্যবেক্ষণ, যুক্তিতর্ক, পরীক্ষা নিরীক্ষা থেকে গুরুত্বপূর্ণ। মানে আমি পরীক্ষা নিরীক্ষা তখনই আমি করতে পারবো যখন আমি পর্যবেক্ষণ করে একটা অনুমান তৈরি করব, সেই অনুমানটা সত্য কি মিথ্যা সেটা হচ্ছে আমরা যুক্তিতর্ক এবং পরীক্ষা নিরীক্ষণ দিয়ে হচ্ছে যে আমরা সত্যতা প্রমাণের বা হচ্ছে বাস্তবায়নের চেষ্টা করব। সুতরাং মূল বিষয়টা আসলে পর্যবেক্ষণ। পদার্থবিজ্ঞান অধ্যয়নকে একটি প্রকৃষ্ট মানবিক প্রশিক্ষণ কেন বলা হয়? পদার্থবিজ্ঞান পাঠে নতুন ধারণা সৃষ্টি হয়, কি করে চিন্তা করতে হয়, কারণ দর্শাতে হয়, যুক্তি দিতে হয়, কিভাবে যুক্তিবিজ্ঞান ও গণিত কাজে লাগে তা পদার্থবিজ্ঞান আমাদের শিখিয়ে থাকে। এটি আমাদের কল্পনাকে উদ্দীপ্ত করে এবং চিন্তা শক্তির বিকাশ ঘটায়। এই জন্যই পদার্থবিজ্ঞান অধ্যয়ন একটি প্রকৃষ্ট মানবিক প্রশিক্ষণ। অর্থাৎ মানে এইখানে হচ্ছে পদার্থবিজ্ঞান আমাদেরকে হচ্ছে দর্শনে শিখায়, যুক্তি শিখায়, তারপরে হচ্ছে গণিত কিভাবে ইউজ করতে হয় তা শিখায়। তো পদার্থবিজ্ঞান এতগুলা গুরুত্বপূর্ণ দিক আমাদের মধ্যে ইনস্টল করে বলে হচ্ছে যে আমরা বলতে পারি যে পদার্থবিজ্ঞান অধ্যয়ন একটি প্রকৃষ্ট মানবিক প্রশিক্ষণ। পদার্থবিজ্ঞানের উদ্দেশ্যগুলো লেখো। পদার্থবিজ্ঞানের উদ্দেশ্য হচ্ছে মূলত প্রকৃতির রহস্য উদ্ঘাটন করা, প্রকৃতির নিয়ম বর্ণনা করা, মৌলিক সূত্রগুলো অনুসারে প্রযুক্তির উন্নয়ন ইত্যাদি। অর্থাৎ প্রকৃতির রহস্য উদ্ঘাটন করব, প্রকৃতির নিয়মগুলো বর্ণনা করব এবং হচ্ছে মৌলিক সূত্রগুলো অনুসারে প্রযুক্তির উন্নয়ন ইত্যাদি সাধন করব। 8 নম্বরে দেখো, তেজস্ক্রিয়তা কি? কোনো মৌল থেকে স্বতঃস্ফূর্তভাবে তেজস্ক্রিয় রশ্মি তথা আলফা বিটা গামা রশ্মি নির্গমনের ঘটনাকে তেজস্ক্রিয়তা বলে। অর্থাৎ নিজে নিজে কি আলফা বিটা বা হচ্ছে গামা রশ্মি নির্গত হওয়ার ঘটনাকে আমরা তেজস্ক্রিয়তা বলে থাকি। কোনো রাশির পরিমাণ প্রকাশ করতে এককের প্রয়োজন হয় কেন? আমরা জানি যে কোনো পরিমাপের জন্য প্রয়োজন একটি স্ট্যান্ডার্ড বা আদর্শ পরিমাণ, যার সাথে তুলনা করে পরিমাপ করা যায়। এই আদর্শ পরিমাণই হলো পরিমাপের একক। একক ব্যতীত প্রত্যহিক জীবনে কোনো প্রকার লেনদেন সম্ভব নয়। তাই কোনো রাশির পরিমাপ কোনো রাশির পরিমাণ প্রকাশ করতে এককের প্রয়োজন হয়। বিষয়টা সহজ করে বলি যে আমি 1 কেজি কতটুকুকে বলবো সেটা তো আমার মানে সিলেক্ট করে নিতে হবে যে আমি এতটুকুকে 1 কেজি বলবো। এখন ধরো এটা তো আমি আয়তন দিয়ে পরিমাপ করতে পারি না যে তুলা 1 কেজি হবে এত বড় এবং পাথর 1 কেজি হবে এতটুকু ছোট। তাহলে এইটা আসলে আমাদেরকে হচ্ছে যে কোনো একটা আইডিয়াল ভ্যালু নির্ভর করতে হবে যে এই ভ্যালুর সাথে আমি তুলনা করে বলবো এটা হচ্ছে 1 কেজি। যেমন হচ্ছে যে বাটখারা পরিমাপের ক্ষেত্রে কি হয়, এক পাশে হচ্ছে লোহার তৈরি একটা বস্তু রাখা হয়, যেইটার পরিমাণ আমরা নির্ধারণ করি এটা হচ্ছে 1 কেজি, এটার সাথে তুলনা করে অন্য পদার্থ হচ্ছে পরিমাপ করা হয়। তো এরকম একটা আদর্শ বা আইডিয়াল পরিমাণের সাথে তুলনা করে হচ্ছে পরিমাপ করা হয়। এই জন্য আমাদের পরিমাপে হচ্ছে এককের প্রয়োজন হয়। যেই আইডিয়াল পরিমাণটার সাথে তুলনা করা হয় তাকে আমরা বলি একক। পদার্থবিজ্ঞানে মাত্রার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। এক পদ্ধতির একককে অন্য পদ্ধতির এককে রূপান্তর করা যায়, সমীকরণের নির্ভুলতা যাচাই করা যায়, বিভিন্ন রাশির সমীকরণ গঠন করা যায়, কোনো ভৌত রাশির একক নির্ণয় করা যায়। এখানে প্রত্যেকটা জিনিস হচ্ছে যে আমরা অ্যাপ্লাই করে দেখি যে হচ্ছে যে একক হচ্ছে যে এই জায়গাগুলো থেকে আমাদেরকে হেল্প করে থাকে। ক্ষমতা একটি লব্ধ রাশি, ব্যাখ্যা করো। দেখো, ক্ষমতা সমান কি? কাজ বাই সময়। কাজের পরিবর্তে আমরা কি লিখতে পারি? বল ইন্টু সরণ। বলের পরিবর্তে আবার লেখা যায় ভর ইন্টু ত্বরণ। ত্বরণের পরিবর্তে লেখা যায় বেগ বাই সময়। এই সময়টা হচ্ছে নিচে চলে আসলে তাহলে আমাদের এখানে কি হবে? এই বেগ থাকবে, বেগকে আবার লেখা যায় হচ্ছে সরণ বাই সময়। তাহলে এই যে বেগের পরিবর্তে হচ্ছে এই সরণ বাই সময়, আর আগে একটা সময় ছিল, এই সময়টা চলে আসার কারণে সময় স্কোয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি ক্ষমতা সমান কি দাঁড়াচ্ছে? ভর ইন্টু সরণ স্কোয়ার ডিভাইডেড সময় কিউব। যেহেতু 3টা মৌলিক রাশির সমন্বয়ে ক্ষমতা গঠিত হচ্ছে, সুতরাং ক্ষমতা একটি লব্ধ রাশি। মৌলিক রাশি কাকে বলে? যেসব রাশি স্বাধীন বা নিরপেক্ষ, অর্থাৎ অন্য রাশির উপর নির্ভর করে না, বরং অন্য রাশি এদের উপর নির্ভর করে, তাদেরকে মৌলিক রাশি বলা হয়। মিটার স্কেলের সাহায্যে বস্তুর সঠিক দৈর্ঘ্য পরিমাপ করা যায় কি? ব্যাখ্যা করো। একটি স্কেলের সর্বোচ্চ যে সূক্ষ্ম দাগ থাকে আমরা সেই পর্যন্ত মাপতে পারি। মিটার স্কেলে সাধারণত মিলিমিটার পর্যন্ত ভাগ থাকে, তাই মিলিমিটার স্কেল
ব্যবহার করে আমরা কোনো কিছুর দৈর্ঘ্য মিলিমিটার পর্যন্ত মাপতে পারি। অর্থাৎ মাপার জন্য অর্থাৎ আমরা যদি বলি কোনো কিছুর দৈর্ঘ্য হচ্ছে 0.3643 মিটার, এর অর্থ দৈর্ঘ্যটি হচ্ছে 36 সেন্টিমিটার এবং 4 মিলিমিটার। একটা মিটার স্কেল ব্যবহার করে এর চেয়ে সূক্ষ্মভাবে দৈর্ঘ্য মাপা সম্ভব নয়। অর্থাৎ সাধারণ স্কেলে আমরা কখনোই বলতে পারবো না একটা বস্তুর দৈর্ঘ্য হচ্ছে 0.3643 মিটার, কিন্তু মাঝে মাঝেই কোনো একটা অত্যন্ত সূক্ষ্ম কাজে আমাদের এরকম সূক্ষ্মভাবে মাপা প্রয়োজন হয়, তাই ভার্নিয়ার স্কেল ব্যবহার করে সেটা করা যায়। অর্থাৎ মিটার স্কেলের সাহায্যে বস্তুর সঠিক দৈর্ঘ্য মাপা যায় না। আর এখানে অনেক কিছু লেখা হয়েছে, আমাদের এত কিছু জানার দরকার নেই, আমরা খুব সিম্পল বিষয় জানবো। মিটার স্কেল দ্বারা সবচেয়ে ছোট পরিমাপ করা যাবে মিলিমিটার পর্যন্ত। অর্থাৎ কোনো জিনিসের দৈর্ঘ্য যদি হচ্ছে 6 মিলিমিটার, 7 মিলিমিটার, 5 মিলিমিটার এরকম হয়, সেই পর্যন্ত আমরা সঠিকভাবে মাপতে পারবো। কিন্তু কোনো কিছুর দৈর্ঘ্য যদি হয় 5.4 মিলিমিটার, অর্থাৎ মিলিমিটারের ভগ্নাংশ পর্যন্ত যায়, আমরা মিটার স্কেল দিয়ে সেটা পরিমাপ করতে পারবো না। তাহলে আমরা সহজ করে এইভাবে বলবো যে মিটার স্কেল দ্বারা মিলিমিটার পর্যন্ত সূক্ষ্মভাবে পরিমাপ করা যায়, কিন্তু মিলিমিটারের ভগ্নাংশ সূক্ষ্মভাবে পরিমাপ করা যায় না, কারণ মিলিমিটারের থেকে ছোট দাগ কাটা মিটার স্কেলে থাকে না। সেটা পরিমাপের জন্য আমাদের ভার্নিয়ার স্কেল বা স্ক্রু গজের সাহায্য নিতে হয়। তাই বলতে পারি মিটার স্কেলের সাহায্যে বস্তু সঠিকভাবে দৈর্ঘ্য পরিমাপ করা যায় না। 15 নম্বর প্রশ্ন হচ্ছে একটি বস্তুর দৈর্ঘ্য সূক্ষ্মভাবে পরিমাপে সাধারণত স্কেলের চেয়ে ভার্নিয়ার স্কেল অধিকতর গ্রহণযোগ্য, ব্যাখ্যা করে। এটা একটু আগে হচ্ছে যে প্রশ্নটা দিয়েছি সেটাই, যে মিটার স্কেলের ক্ষেত্রে বা সাধারণ স্কেলের সাহায্যে আমরা মিলিমিটার পর্যন্ত সূক্ষ্মভাবে পরিমাপ করতে পারি, কিন্তু মিলিমিটারের ভগ্নাংশ পর্যন্ত সঠিকভাবে পরিমাপ করার জন্য আমাদের ভার্নিয়ার স্কেল প্রয়োজন হয়। ভার্নিয়ার স্কেলে ভার্নিয়ার ধ্রুবক থাকে, যেই ভার্নিয়ার ধ্রুবক সূক্ষ্ম পরিমাপের ক্ষেত্রে সাহায্য করে থাকে। যেই স্কেলে ভার্নিয়ার ধ্রুবক যত ছোট হয় সেই স্কেল দিয়ে তত ছোট পর্যন্ত পরিমাপ করা যায়। তো এই জন্য হচ্ছে একটা বস্তুর দৈর্ঘ্য সূক্ষ্ম পরিমাপে সাধারণ স্কেলের চেয়ে ভার্নিয়ার স্কেল অধিকতর গ্রহণযোগ্য হয়। তো এখানে বেশ কিছু প্রশ্ন ছিল, যে প্রশ্নগুলো আসলে তোমাদেরকে টেক্সট বই সম্পর্কে ধারণা দিবে, কনসেপ্টগুলো ক্লিয়ার হতে সাহায্য করবে, সেই সাথে জ্ঞানমূলক, অনুধাবনমূলক অথবা সৃজনশীলে ক খ তে এই প্রশ্নগুলো আসতে পারে। সুতরাং তোমরা একটু ভালো প্রস্তুতি নিবা বা এই প্রশ্নগুলো হচ্ছে বারবার প্র্যাকটিস করবা, আর এই প্র্যাকটিসের জন্যই ইজি ফিজিক্স বইটা সংগ্রহ করে নিবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এই পর্বে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।